আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে তো অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ হচ্ছে না। আর লকডাউনের কারণে বা এই করোনা নামক ভাইরাস যে পৃথিবীতে মহামারীর আকার রূপ ধারণ করেছে, সেটা কারণেই যা হোক আমাদের ক্যাম্পাস বা সারা ভারতবর্ষ লকডাউন হয়ে রয়েছে। তো তোমরা এই লকডাউনে অযথা বাইরে ঘোরাঘুরি না করে একটু পড়ার দিকে মনোযোগ দিবে, একটু সময় দিয়ে অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করবে তোমাদেরই ভালোর জন্য। তো যাই হোক, আজকে আমি ক্লাস 8 অর্থাৎ তিসরিতে চন্দ্রগুপ্ত এই নাট্যাংশটি তোমাদের পড়াবো। তো যাওয়া যাক আজকের প্রথম পর্ব নাটক নিয়ে। নাটকটির নাম চন্দ্রগুপ্ত। এটি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক। এই নাটকের কিছু অংশ তোমাদের পাঠ্য হিসাবে তুলে ধরা হয়েছে। তবে শুরু করার আগে এই নাটকটির মূল কাহিনী কী তা তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর নাটকটির উৎস মানে নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে। দ্বিজেন্দ্রলাল রায় হিন্দু পুরাণ ও গ্রিক ঐতিহাসিক সূত্র থেকে এই নাটকের মূল কাহিনী রচনা করেন। সংস্কৃত নাটক মুদ্রা রাক্ষস থেকে মুরা ও চন্দ্রগুপ্ত মৌর্যের কাহিনী গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তো এ নাটকের কিছু চরিত্র, যেগুলো মূল চরিত্র, সেগুলো তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত, কারণ চরিত্রগুলো নাটকের মূল জিনিস। তো চরিত্র সম্পর্কে যেগুলো মেন চরিত্র আমি সেগুলো কিছু বলবো। যেমন এই নাটকের কয়েকটি প্রধান চরিত্র রয়েছে, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য। এ হচ্ছে কে নন্দের সৎ ভাই ও পরবর্তীতে ভারত সম্রাট হয়েছিলেন। আর নন্দ কে ছিলেন? নন্দ ছিলেন মগধের রাজা। আরও কিছু প্রধান চরিত্র যেমন সেকেন্দার শাহ, ইনি ছিলেন গ্রিক সম্রাট অর্থাৎ অর্ধেক ম্যাসিডনের সম্রাট। আর সেলুকাস ছিলেন কে? সেলুকাস ছিলেন নাকি সেকেন্দার শাহের সেনাপতি, এবং তিনি এই ভারতবর্ষে পরবর্তীকালে রাজা হয়েছিলেন। আর একজন মহিলা চরিত্র রয়েছে, সে হচ্ছে হেলেনা। হেলেনা কে? হেলেনা হচ্ছে সেলুকাসের কন্যা, যে সেকেন্দার শাহের সেনাপতি সেলুকাস, সেই সেলুকাসেরই কন্যা এবং পরবর্তী ভারত সম্রাজ্ঞী। তো এগুলো হচ্ছে প্রধান চরিত্র এই নাটকের। চরিত্রগুলোর পরে আমি এই নাটকটার কিছু কাহিনী তোমাদের বলবো, অর্থাৎ চন্দ্রগুপ্ত নাটকের মূল কাহিনীটা কি আমি সংক্ষেপে কয়েকটি কথা তোমাদের সামনে তুলে ধরছি। চন্দ্রগুপ্ত নাটকের মূল কাহিনী হচ্ছে, সৎভাই নন্দ যখন চন্দ্রগুপ্ত মৌর্যকে পরাজিত করেছিলেন, পরাজিত করার পর চন্দ্রগুপ্ত মৌর্যকে তার রাজ্য থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছিল। সে নির্বাসিত হওয়ার পর চন্দ্রগুপ্ত মৌর্য কোনো দিকে সহায়তা না পেয়ে কী করলেন, সেকেন্দার শাহের প্রধান সেনাপতি সেলুকাসের কাছে উনি চলে যান এবং সেখানে গিয়ে সেকেন্দার শাহের সেনাবাহিনীতে যোগদান করেন। যোগদান করার পর সেখানে লুকিয়ে লুকিয়ে সেলুকাসের কাছে যুদ্ধ চালনা, কী করে যুদ্ধ শিখতে হয় সেই সম্পর্ক, অর্থাৎ যুদ্ধের কলাকৌশলগুলো শিখছিল। শেখার পর পরবর্তী কালে
মলয়ের রাজা চন্দ্রকেতু মগধের প্রাক্তন রাজপুরোহিত চাণক্য ও প্রাক্তন প্রধানমন্ত্রী কাত্যায়নের সহায়তায় চন্দ্রগুপ্ত নন্দকে পরাজিত করে মগধের সিংহাসন অধিকার করেন। চাণক্য নন্দকে হত্যা করেন। চন্দ্রকেতুর বোন ছায়া চন্দ্রগুপ্তের প্রেমে পড়েন। সেকেন্দার শাহের মৃত্যুর পর সেলুকাস এশিয়ার সম্রাট হন। তিনি একজন নির্বাসিত গ্রিক সেনানায়ক অ্যান্টিগোনাসকে তার সেনাবাহিনীর সেনাপতি হিসাবে নিযুক্ত করেন। অ্যান্টিগোনাস সেলুকাসের কন্যা হেলেনার প্রেমে পড়েন, কিন্তু সেলুকাস ও হেলেনা উভয়েই তাকে অবৈধ সন্তানরূপে গণ্য করে। অ্যান্টিগোনাস গ্রিসে ফিরে গিয়ে তার মাতাকে প্রশ্ন করে, সেলুকাসকে নিজের পিতারূপে জানতে পারেন। পরে সেলুকাস মগধ আক্রমণ করে পরাজিত হন। মগধের প্রধানমন্ত্রী চাণক্য ও সেলুকাসের মধ্যকার একটি শান্তি চুক্তির ফলশ্রুতিতে চন্দ্রগুপ্ত হেলেনাকে বিবাহ করেন, অর্থাৎ বিয়ে করেছিলেন। চন্দ্রগুপ্তের প্রতি ছায়ার অনুরাগের কথা জানতে পেরে হেলেনা তার সঙ্গেও চন্দ্রগুপ্তের বিবাহের ব্যবস্থা করেন। ইতিমধ্যে অ্যান্টিগোনাস গ্রিস থেকে ফিরে এসে নিজেকে সেলুকাসের বৈধ পুত্র হিসাবে ঘোষণা করেন। এটাই হচ্ছে কি চন্দ্রগুপ্ত যে দ্বিজেন্দ্র লাল রায়ের ঐতিহাসিক নাটক, সেই ঐতিহাসিক নাটকটার মূল কাহিনী। তো এবারে আমি তোমাদের পাঠ্য নাট্যাংশটি একটু পড়ব। তোমাদের এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ চন্দ্রগুপ্ত নাট্যাংশ, অর্থাৎ চন্দ্রগুপ্ত পুরো নাটকেরই একটু অংশ তোমাদের পাঠ্য হিসাবে তুলে ধরা হয়েছে। সেখানে কি আছে দৃশ্য তো তোমরা দেখতে পাচ্ছ। স্থান সিন্ধু নদ তট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, যে দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে, আর সময় হচ্ছে কাল সন্ধ্যা, অর্থাৎ যে নাটকটা আলোচনা করা হচ্ছে সন্ধ্যার সময়। নাটকটি প্রেক্ষাপটটা যেন সন্ধ্যার সময়, সূর্য প্রায় ডুবো ডুবো হয়েছে সেই সময়। নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। সেকেন্দার হচ্ছে অর্ধেক ম্যাসিডনের রাজা এবং সেলুকাস হচ্ছে তার সেনাপতি। তারা দুজনেই সেই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য সিন্ধু নদের তীরে অস্তগামী সূর্যের দিকে, অর্থাৎ সূর্য প্রায় ডুবো ডুবো হচ্ছে সেই সময় তিনি চাহিয়ে আছেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া, হেলেনকে আমি আগেই বলেছি যে সেলুকাসের কন্যা, হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া অর্থাৎ হাত ধরে তাহার পার্শ্বে দণ্ডায়মান, অর্থাৎ তার পাশে দাঁড়িয়ে আছে। সূর্যরশ্মি অর্থাৎ সূর্যের আলো তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল, তার মুখের উপর এসে পড়ছিল। এবার নাটকটা শুরু হচ্ছে, অর্থাৎ চন্দ্রগুপ্ত নাটকের কিছু অংশ যেহেতু তোমাদের পাঠ্য হিসাবে তুলে ধরা হয়েছে, আমি আগেই বলেছি কয়েকবার, তো সেই নাটকটা এবার নাট্যাংশটি শুরু হচ্ছে। এখানে কি বলা হয়েছে, সেকেন্দারের প্রথম উক্তি। সেকেন্দার কি বলছে দেখো। সেকেন্দার বলছে, সত্যে সলিকাস, কি বিচিত্র এই দেশ, দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অর্থাৎ দিনে প্রচণ্ড সূর্যের তেজ, যে সূর্যের আলো, সূর্যের তেজ, সমস্ত কিছু যেন সে সূর্যের আলোতে পুড়িয়ে দিয়ে যাচ্ছে, আবার রাত্রিকালে চাঁদের আলোতে যেন সমস্ত কিছুকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দিচ্ছে। তামসী রাত্রে, তামসী রাত মানে গভীর রাত, তামসী মানে অন্ধকার রাত। আর এই তামসী রাত্রে কি করছে, অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জ যখন এর আকাশ ঝলমল করে,
অর্থাৎ রাতের বেলায় আকাশটা যখন ঝলমল করছে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। আমি অবাক হয়ে সেকেন্দার বলছেন যে আমি অন্ধকার আকাশের দিকে, যখন আকাশের নক্ষত্রগুলো জ্বলজ্বল করে, আমি আকাশের দিকে চেয়ে থাকি। প্রাবৃত্যে ঘন কৃষ্ণ মেঘরাশি, গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড সৈন্যদৈত্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। প্রাবৃত্যে মানে বর্ষাকালে। বর্ষাকালে কী হচ্ছে, ঘন কৃষ্ণ মেঘরাশি, অর্থাৎ বর্ষাকালে যে মেঘগুলো ঘন হয়, কালো অন্ধকার মেঘ, সেই মেঘরাশি কী হচ্ছে, কখনো গুড়গুড় করে ডাকছে, সেই গর্জন করছে মেঘ। আর সেই মেঘগুলো যখন আকাশে ভেসে যাচ্ছে, তখন মনে হচ্ছে দৈত্যের মতো আকাশ দিয়ে চলে যাচ্ছে। আর আমি সেই দৃশ্যই, আমি বলতে এখানে সেকেন্দার যেন অবাক হয়ে সেই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নির্বাক হয়ে, কোনো রকম কথা না হয়ে চুপচাপ শুধু দেখছে। এর অভ্রভেদী তুষারমৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এর অভ্রভেদী মানে আকাশকে ভেদ করে যা। তাহলে অভ্রভেদী অর্থাৎ এখানে হিমালয় পর্বতের কথা বলা হয়েছে, যে হিমালয় পর্বত এত উঁচু, সেই বরফের পাহাড়, সেই আকাশকে ভেদ করা বরফের পাহাড় যেন দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাস উদ্দাম বেগে ছুটছে। এর বিশাল নদ নদী অর্থাৎ হিমালয় পর্বত থেকে যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে, অর্থাৎ এখানে গঙ্গা নদী, সেই গঙ্গা নদী যখন প্রবাহিত হয়, তখন অনেক উঁচু পর্বত থেকে প্রবাহিত হয়। তো উঁচু পর্বত থেকে প্রবাহিত হওয়ার সময় পার্বত্য গতি, সেই পার্বত্য গতি বা পার্বত্য প্রবাহ পথে নদীর গতিবেগ খুব বেশি হয়, সেই জন্য উদ্দাম বেগে সেই নদী ছুটছে এবং ফেনা নিয়ে ছুটছে। যেন জলগুলো যখন হচ্ছে, খুব দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে, তখন জলের মধ্যে একটা ফেনার সৃষ্টি হচ্ছে, এবং ফেনা সেই জন্য ফেনিল উচ্ছ্বাসে বলা হয়েছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। আর এখানে মরুভূমির কথা বলা হয়েছে, যে মরুভূমিতে সবসময়, তো জানো যে মরুভূমি মানে বালুরাশি, সে মরুভূমিতে সবসময় বালু থাকে। সেই বালু যখন মরুভূমির মধ্যে ঝড় প্রবাহিত হয়, ঝড় বয়ে চলে, তখন বালু রাশিগুলো উড়ে উড়ে চলে। আর সেই বালু সবসময় তো গরম থাকে, সেই জন্যই বলা হয়েছে এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। পরের পাতা, সেলুকাসের উক্তি এবার, অর্থাৎ যে অর্ধেক ম্যাসিডনের রাজা সেই সেলুকাস এবার কি বলছে, অর্থাৎ সেলুকাস সেকেন্দার না, সেখানে সেলুকাস হচ্ছে রাজা সেকেন্দার সাহেব সেনাপতি। তো সেলুকাসের এবার উক্তি, সেলুকাস কি বলছে, সত্য সম্রাট, অর্থাৎ তার কথাকে সম্বোধন করলো যে হ্যাঁ, আপনি যা বলছেন সত্যি একটা অপরূপ সুন্দর এই ভারতবর্ষের রূপ। সেকেন্দার আবার বলতে লাগলো, অর্থাৎ রাজা আবার বলছে, কোথাও দেখি তালিবন গর্ভ ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলছে, কোথাও মহাভুজঙ্গম অলসিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, কোথাও বা মহাসিংহ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশু সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। এ সূর্য পরাজয় করে আনন্দ আছে। গুরুকে বন্দি করে আমি যখন, সে কি বলে জানো, অর্থাৎ আমি একটু যে পড়াটা পড়লাম সেকেন্দারের সেই উক্তি, সেই সম্পর্কে আমি একটু কিছু বলি। কোথাও দেখি তালিবন, অর্থাৎ তালি মানে তালের গাছ, যেগুলো তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাল গাছ তো উঁচুই হয়, সেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোথাও বিরাট বড় বড় বট গাছ আছে, সেই বট গাছগুলো কি আছে, স্নেহ ছায়ায়, অর্থাৎ তার যে বিস্তার, বট গাছের যে বিস্তার, সেই বিস্তারের কথা এখানে বলা হয়েছে, কারণ আরও ছোট ছোট গাছ রয়েছে যেগুলো, সেই গাছগুলোকে যেন তার স্নেহ ছায়া দিয়ে ভরে রয়েছে, মানে ছোট ছোট গাছগুলোকে
বটগাছ যেন ছায়া করছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। কোথাও মদমত্ত মাতঙ্গ অর্থাৎ পাগলা হাতির দল জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলছে, অর্থাৎ পাগলা হাতির দলগুলো কি করছে, দল বেঁধে যখন চলে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন পর্বত যাচ্ছে। কোথাও মহাভুজঙ্গম অর্থাৎ সাপগুলো, মহাভুজঙ্গম, ভুজঙ্গম মানে এখানে সাপ, সাপগুলো কি আছে, অলস হিংসার মতো, অলস হিংসার মতো, অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম যেন হিংসা নাই। অলস হিংসা মানে কোনো রকম হিংসাটা যেন নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে হিংসা নাই, তারা অলসতা সবসময় যেন পড়ে রয়েছে, বক্ররেখায় পড়ে আছে, অর্থাৎ আঁকা, বক্র মানে বাঁকা, আঁকা বাঁকা, আঁকা বাঁকা হয়ে পড়ে রয়েছে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম অর্থাৎ কুরঙ্গম মানে গন্ডার, মুগ্ধ বিস্ময়ের মতো, মুগ্ধ বিস্ময়ের মানে তারা কি হয়েছে, বিস্ময়ে অবাক হয়ে কি আছে, নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে, ওই বনের মধ্যে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। আর সবার উপরে এক সৌম্য গৌর, তাদের দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করে চলেছে, তারা এই দেশ শাসন করছে, তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বার্তার সাহস, অর্থাৎ তাদের সাহস, শক্তি, তাদের দীপ্তি, মানে সব দিক থেকে এই ধরনের কথা এখানে বলা হয়েছে। ঐশ্বর্য পরাজয় করে আনন্দ আছে, কারণ সেকেন্দার যখন এই ভারতের একজন রাজা পুরুকে যখন বন্দি করে তখন সেই পুরু কি বলেছিল, সে সে কি বলল জানো, সেলুকাস বলেছিল কি সম্রাট। সেকেন্দার তখন আবার বলতে লাগলো যে আমি জিজ্ঞেস করলাম, অর্থাৎ আমি পুরুকে জিজ্ঞাসা করলাম আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো, তুমি আমার কাছ থেকে কীরূপ আশা চাও। সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম, অর্থাৎ তার রাজ্য আমি ফিরিয়ে দিলাম, কারণ তার সাহস দেখে আমি তাকে তার রাজ্যটা ফিরিয়ে দিয়েছিলাম। কারণ তার যে কথা, কথার মধ্যে একটা শক্তি, পাওয়ার, সেই পাওয়ার দেখেই আমি চমকে গিয়েছিলাম যে সে একটা নির্ভীক জাতি, এই পুরু রাজা ছিলেন। সেলুকাস অর্থাৎ সম্রাট সেকেন্দার সেনাপতি, তিনাকে অর্থাৎ সেকেন্দারকে বললেন যে সম্রাট মহানুভব, অর্থাৎ আপনি মহানুভব, আপনি উদার মনের মানুষ, তার জন্যই আপনি একে, আর কিছু না বলে তিনি তার আপনি তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। সেকেন্দার তখন আবার বলল, মহানুভব, তারপরে তার সঙ্গে অনুরূপ ব্যবহার সম্ভব, অর্থাৎ তার যে এত কথার মধ্যে কথার মধ্যে আর কি একটা সাহস, তার দৃষ্টি, এই দেখেই তো আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, তিনার রাজ্য আমি প্রত্যর্পণ করেছিলাম। তাহলে এটা কোনো মহানুভব নয়, তিনার আমি শক্তি, ক্ষমতা এবং তিনার চিন্তাভাবনার কথা ভেবেই আমি তিনার রাজ্য প্রত্যর্পণ করেছিলাম। মহৎ কিছু দেখলে একটা উল্লাস আসে। সেকেন্দার বলছেন সেলুকাসকে যে মহৎ কিছু দেখলে একটা উল্লাস আসে, আনন্দ আসে, আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই। অর্থাৎ তিনি ম্যাসিডন থেকে, অর্ধেক ম্যাসিডনের রাজা ছিলেন, তিনি অনেক দেশ শাসন করেছেন, অনেক রাজ্য শাসন করেছেন, অনেক দেশ দখল করেছেন, কিন্তু এই ভারতবর্ষে এসেছেন তিনি ভারতবর্ষে কোনো রাজ্যকে অধিকার করার জন্য নয়, বরং ভারতবর্ষের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপলব্ধি করার জন্যই এই ভারতবর্ষে কিন্তু সম্রাট সেকেন্দার এসছেন। মহৎ কিছু দেখ, আচ্ছা, এখান থেকে হলো না। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, অর্থাৎ আমি দিগ্বিজয় করার জন্যই এই ভারতবর্ষে এসেছি, অর্থাৎ ভারতবর্ষকে আমি সুন্দর দেখতে চাই, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, অর্থাৎ আমার নাম, খ্যাতি, যশ আমি সমস্ত কিছু রেখে যেতে চাই এই ভারতবর্ষের দিকে। সেলুকাস তখন বলল, তবে এর দিগ্বিজয়ে অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, এ প্রশ্ন করল সেলুকাস।
সেকেন্দার তখন তার উত্তরে বলছে, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর ম্যাসিডন থেকে রাজ্য, জনপদ, তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি, ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয় বাহিনীর বীর বীরপদ ভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার অধিরক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি, কিন্তু বাধা পেলাম প্রথম এই শতদ্রু তীরে। শতদ্রু তীরে কেমন করে বাধা পেলেন? দেখো, শতদ্রু তীরে কীভাবে তিনি বাধা পেয়েছিলেন। চন্দ্রগুপ্তকে ধরিয়া অ্যান্টিগনেসের প্রবেশ, অর্থাৎ চন্দ্রগুপ্ত একজন রাজা ছিলেন। তিনি রাজা ছিলেন না, বরং আমি তাকে বলেছিলাম তার বৈমাত্রেয় ভাই নন্দ তাকে পরাজিত করেছিল এবং তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, নির্বাসিত করে দেওয়া হয়েছিল। আর সেই নির্বাসিত হওয়ার পর তার মনের মধ্যে একটা বিতৃষ্ণা জন্মেছিল যে আমি যতদিন না পর্যন্ত যুদ্ধের কলাকৌশল শিখে আমি আমার ভাই নন্দকে পরাজিত করতে না পারবো, ততদিন আমার কোনো শান্তি নাই। সেই জন্য কি করেছিল চন্দ্রগুপ্ত লুকিয়ে লুকিয়ে যুদ্ধের কলাকৌশল শেখার জন্যই সেলুকাসের কাছে চলে এসেছিল, অর্থাৎ সেকেন্দারের সেনাপতি সেলুকাসের কাছে চলে এসেছিল এবং সেখানেই তিনি যুদ্ধের কলাকৌশল শিখছিলেন। তারপরে শিখতে শিখতে কি হলো, ধরা পড়ে যায় অ্যান্টিগোনাসের দল। সেকেন্দারের সেনাপতি না সেকেন্দারের কিছু গোয়েন্দা আর কি অ্যান্টিগোনাসের দল তাকে ধরে ফেলে চন্দ্রগুপ্তকে এবার অ্যান্টিগোনাসের দল নিয়ে রাজা অর্থাৎ সম্রাট সেকেন্দার শাহের কাছে প্রবেশ করলেন। সেকেন্দার শাহ তখন বলছেন, কি বলছে, কি সংবাদ অ্যান্টিগোনাস? ওকে কাকে নিয়ে এসছো? কাকে ধরে নিয়ে এসছো? ওকে তো আমি আগে কোথাও কখনো দেখিনি এখানে। অ্যান্টিগোনাস বলছে, অ্যান্টিগোনাসের দল তখন বলল, ও গুপ্তচর। সেলুকাস বলছে, সে কি? সেলুকাস জানা সত্ত্বেও না জানার ভান করে বলছে, সে কি? সেকেন্দার বলছো। আবার সেকেন্দার বললেন যে গুপ্তচর। অ্যান্টিগোনাস তখন আবার বলতে শুরু করলেন যে হ্যাঁ আমি দেখলাম। অ্যান্টিগোনাস বলছে যে আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জন শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। সেকেন্দার আবার বলল, কি লিখছিলে যুবক, সত্য বলো। কি লিখছিলে যুবক, সত্য বলো। চন্দ্রগুপ্ত বলতে লাগলো, সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। তার দম্ভ, অর্থাৎ চন্দ্রগুপ্তের দম্ভ তো বুঝতেই পারছো কেমন, সেই জন্যই বলছে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, সেকেন্দার উত্তম, বলো কি লিখছিলে। চন্দ্রগুপ্ত তখন বলতে লাগলো, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। অর্থাৎ 1 মাস ধরে আমি যুদ্ধের কলাকৌশল, কিভাবে বাহিনী চালনা করতে হয়, কিভাবে ব্যূহ রচনা প্রণালী, কিভাবে সৈন্যগুলোকে সাজানো হয়, সামরিক নিয়ম অর্থাৎ যুদ্ধের নিয়ম কানুন কি, এই সমস্ত আমি 1 মাস ধরে শিখছিলাম। সেকেন্দার তখন বললো, 1 মাস ধরে? অবাক হয়ে গেল সেকেন্দার রাজা, যে তুমি কার কাছে শিখছিলে? কার কাছে? চন্দ্রগুপ্ত, এই সেনাপতির কাছে। হ্যাঁ, এই সেনাপতির কাছে? এ তো অবাক করার ব্যাপার। তবুও তো আমাকে কোনো দিন এই সেকেন্দার আমাকে বলেনি যে আমার কাছে একজন গুপ্তচর যুদ্ধের কলাকৌশল নিয়ে শিক্ষা অর্জন করছে। সেলুকাস তখন বলতে লাগলো, সেলুকাস বলল, হ্যাঁ সম্রাট, সত্যই আমার কাছেই শিখছিল। সেকেন্দার বলছে চন্দ্রগুপ্তকে, তারপর? চন্দ্রগুপ্ত আবার বলতে লাগলো, তারপরে কি হলো? চন্দ্রগুপ্ত তারপরে আবার বলতে শুরু করলো, তারপর গ্রিক সৈন্য কাল এই স্থান পরিত্যাগ করে যাবে শুনে
আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। অর্থাৎ আমি জানতে পারলাম যা গ্রিক সৈন্য অর্থাৎ আপনার সৈন্যদল যত সমস্ত সৈন্যদল রয়েছে যে এখান থেকে এই স্থান পরিত্যাগ করবে আবার অন্য কোথাও চলে যাবে, সেই কথা ভেবেই আমি যা যুদ্ধের কলাকৌশল শিখেছিলাম আপনার সেনাপতি সেলুকাসের কাছ থেকে, তা আমি একটি তালপাতার মধ্যে লিখে নিচ্ছিলাম। তো যাই হোক, এখান থেকেই আপাতত শেষ করছি। ক্লাস অনেকটা লম্বাই হয়ে গেল, তোমাদের ধৈর্য শক্তিও থাকবে না অনলাইন, কারণ অনলাইন দেখার সময় তোমরা হয়তো কিছুটা মোবাইল পেয়েছো বাবার কাছ থেকে বা যার কাছ থেকে, তো এই পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরাও